নির্ধারিত সময় উন্নয়নশীল দেশে উত্তরণের সিদ্ধান্ত, সংকট এড়াতে থাকছে সতর্কতামূলক ব্যবস্থা, বাণিজ্যের জন্য হবে বিশেষ সেল। সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা বেড়ে 189 টাকা, খোলা সয়াবিন এবং পামে বেড়েছে 12 টাকা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকা আশা। রাজস্ব আদায় এবং আন্তর্জাতিক বাজারের যে পণ্য যে মূল্য দুটোর সমন্বয়ে এই দামটা বেড়েছে। এবার ফ্ল্যাট দখলের অভিযোগে ব্রিটিশ এমপি টিউলিপের বিরুদ্ধে মামলা, প্লট জালিয়াতির মামলায় জয়ের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা। শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজির জয়, যেহেতু তারা সহ অন্যান্য আসামিগণ বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন নাই, উপস্থিত হন নাই, সে কারণে তাদের প্রতি গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়েছে। প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনী রোডম্যাপ চাইবে বিএনপি, বৈঠক কাল মের মাঝামাঝিতে শেষ হবে সব দলের সঙ্গে আলোচনা। শিক্ষার্থীদের বহিষ্কার দেশ প্রত্যাহারের দাবিতে উত্তাল কুয়েট, তালা ভেঙে হলে ছাত্রছাত্রীরা, ভিসির পদত্যাগের 24 ঘন্টার আলটিমেটাম। 6 দফা থেকে 1 দফা ঘোষণা করছি, এই ভিসিকে অপসারণ আমাদের একমাত্র দাবি। এবং নারী ওয়ানডেতে বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্বে টানা তৃতীয় ম্যাচে জয় তুলে নিল বাংলাদেশ, স্কটল্যান্ডকে 34 রানে হারালো জ্যোতির দল। দেখছেন সংবাদ রাত, শুনছিলেন শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। 2026 সালে এলডিসি থেকে উত্তরণ ঘটবে বাংলাদেশের, পেছনে ফেরার কোনো পথ খোলা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। জানান, উত্তরণের পর প্রধান চ্যালেঞ্জ হবে সুশাসন নিশ্চিত করা। এরই মধ্যে এলডিসি উত্তরণে একটি উচ্চ পর্যায়ের কমিটি করা হয়েছে, যার তত্ত্বাবধানে রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। 2018 সালে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হতে যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। 2024 সালে বাংলাদেশের এলডিসি উত্তরণের কথা থাকলেও হোঁচট খায় করোনা ইস্যুতে। উন্নয়ন হওয়ার সময়সীমা পিছিয়ে যায় 2026 সালে। বৈশ্বিক বাস্তবতায় তা আরও পেছানোর দাবি ওঠে বিভিন্ন মহলে। এমন বাস্তবতায় এলডিসি উত্তরণ নিয়ে মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৈঠক করে অন্তর্বর্তী সরকার। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। জানান, নির্ধারিত 2026 সালে এলডিসি উত্তরণ পেছানোর দাবি অবান্তর। পেছানো যায় কিনা এটার এই প্রশ্নটা অবান্তর। 21 সাল থেকে আমরা অলরেডি 5 বছর, আমরা আর একটা বছর বাকি আছে। এখন এখান থেকে আপনি টার্ন ব্যাক করা, আপনার এটা ইজ নট মানে আপনার রিস্কলেস, যে আপনার সেফলি আপনি চলে আসবেন। সেখানেও আমাকে তাহলে সেফটির ইস্যুগুলি আসবে। তা আমি সেফটির ইস্যু যদি সামনে গিয়ে যাইতে পারি, নিতে পারি, আমি ব্যাক করবো কেন? জানান, সম্ভাব্য ঝুঁকি ও চ্যালেঞ্জ এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে, যা মনিটরিং করবে উচ্চ পর্যায়ের কমিটি। এছাড়া দেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে ট্রেড নেগোসিয়েশন বডি গঠন করা হবে। সম্ভাব্য দুর্যোগ যেগুলো হতে পারে সেগুলো আমরা লিস্টেড করেছি, আমরা সেভাবে প্রিপারেশন থাকবো ইনশাল্লাহ। তো সেইটাই, এবং আমরা একটা উচ্চ পর্যায়ে কমিটি হচ্ছে, সেই কমিটি সার্বক্ষণিকভাবে এটাকে মনিটর করবে। ট্রেড নেগোসিয়েশন করার জন্য যে ধরনের দক্ষ অফিসার দরকার, সেটা আমরা রিক্রুটমেন্টের কাজ আজ থেকে শুরু হয়ে যাবে। এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের অংশ এটি। তো উনি চাচ্ছেন যে সার্কের যতগুলো দেশ আছে, আমরা তো সাউথ এশিয়ার পরিবারভুক্ত, এই প্রত্যেকটা দেশের সাথে যাতে আমাদের সম্পর্ক উন্নয়ন হয়। তো সেই আলোকেই পাকিস্তানও আমাদের সাউথ এশিয়ান পরিবারভুক্ত, সার্কের ভুক্ত, আমরা তাদের সাথে সম্পর্ক উন্নয়ন চাচ্ছি। ট্রাম্প ঝড়ে ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না উল্লেখ করে কূটনৈতিক তৎপরতা চলছে বলেও জানান প্রেস সচিব। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। বাড়ল সয়াবিন তেলের দাম। বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটার 14 টাকা বাড়িয়ে 189 টাকা নির্ধারণ করা হয়েছে, আর খোলা সয়াবিন লিটারে 12 টাকা বাড়িয়ে 169 টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। জানান, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয়ের জন্যই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট, জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। ভোজ্য তেলের দাম বাড়াতে বাজারে বেশ কিছুদিন ধরেই ছিল কৃত্রিম সংকট। গেল 13 এপ্রিল রাতে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ভোজ্য তেলের আমদানি ও সরবরাহ সহ সার্বিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা সভা করে বাণিজ্য মন্ত্রণালয়। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 189 টাকা আর খোলা সয়াবিন তেলের দাম 169 টাকা নির্ধারণ করার ঘোষণা দেন বাণিজ্য উপদেষ্টা। আমরা ভোজ্য তেলের দাম আজকে আলোচনার পরিপ্রেক্ষিতে পুনর্নির্ধারণ করা হয়েছে। সরকার মাসে প্রায় 550 কোটি টাকা রাজস্ব অব্যাহতি দিয়েছিল এই ক্ষেত্রে, এবং আপনারা জানেন যে সরকার পরিচালনা ব্যয়ের উদ্দেশ্যে রাজস্ব অব্যাহতির ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা রয়েছে। সো এই সীমাবদ্ধতাতে উত্তরণের ক্ষেত্রে আমরা রমজান কেন্দ্রিক একটা চিন্তা করে প্রায় 2000 কোটি টাকার রাজস্ব অব্যাহতি দেওয়া হয়েছিল। নতুন দাম কার্যকরের কথা জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, রাজস্ব আদায় বাড়াতেই তেলের দাম বাড়ানো হয়েছে। রাজস্ব আদায় এবং আন্তর্জাতিক বাজারের যে যে মূল্য, দুটোর সমন্বয়েই এই দামটা বেড়েছে। উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রয়েছে এবং সিঙ্গেল ডিজিটেই আছে, তাই তেলের দাম বাড়ানোই খুব একটা প্রভাব পড়বে না। অয়েল মিলটা আছে, তাকেও আমরা আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। রাজধানী গুলশানে ফ্ল্যাট দখলের অভিযোগে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সহ রাজউকের 3 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই দিনে রাজউকের প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা পরিবারের সদস্য সহ 29 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। ফজলে আদিত্যর প্রতিবেদন। রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট অবৈধভাবে নেয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিকী সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুপুরে দুদক মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। মামলার এজাহারে বলা হয়, আসামিরা পারস্পর যোগসাজশে অপরাধমূলক ষড়যন্ত্র, অসদাচরণ ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করিয়ে অবৈধ উপায়ে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়েছে। ইস্টার্ন হাউজিং লিমিটেডের নিকট থেকে অবৈধ সুবিধা নিয়ে রেজিস্ট্রি মূলে ফ্ল্যাট নং B/201, বাড়ি নং 5A ও 5B, রোড নাম্বার 71, গুলশান 2 এর দখল নিয়ে এবং পরে রেজিস্ট্রি মূলে খতিয়ান গ্রহণ করে অপরাধ করায় তাদের 3 জনের বিরুদ্ধে যে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে পূর্বাঞ্চলে 60 কাঠা প্লট বরাদ্দ নেয়ার প্রমাণ পাওয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও হাসিনার বোন শেখ রেহানার পরিবারের সদস্য সহ 29 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং যেহেতু তারা সহ অন্যান্য আসামিগণ বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন নাই, উপস্থিত হন নাই, সে কারণে তাদের প্রতি গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়েছে। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া অন্যান্য আসামিরা হলেন সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিন এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের 14 কর্মকর্তা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের তাগিদ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বিএনপি। নির্বাচন নিয়ে জনমনে সৃষ্ট শঙ্কা এবং অনিশ্চয়তা কাটাতে সুনির্দিষ্ট রোডম্যাপ চাওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সাইফুল রিপনের প্রতিবেদন। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর থেকে গণতান্ত্রিক উত্তরণে রাজনৈতিক দলগুলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে এলেও এখনও নির্বাচনের সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ দেয়নি অন্তর্বর্তী সরকার। এ নিয়ে বিভিন্ন মহলের বক্তব্যে দিন দিন বাড়ছে অনিশ্চয়তা। এমন প্রেক্ষাপটেই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের কাছে প্রশ্ন ছিল, কেন এমন বৈঠকের প্রয়োজন হলো? যারা নির্বাচন বিলম্বিত করতে চায় অথবা নির্বাচনই চায় না, এরকম 2-1টি দলের কথাবার্তায় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্রসঙ্গ এবং ওনার বক্তব্য, ওনার প্রেস সচিবের বক্তব্য, তাতে করে আমাদের কাছে মনে হয়েছে যে নির্বাচনটি একটা অনিশ্চিত অবস্থার মধ্যে পড়ে যাচ্ছে। 2-1জন উপদেষ্টা বিভিন্নভাবে কথাবার্তা বলছেন, বিভিন্নভাবে বক্তব্য প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন,
যে নির্বাচিত সরকার আসলেই আগের মতো হবে, সুতরাং অনির্বাচিত সরকারই শ্রেয়, এরকম অনেক বক্তব্য প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। তার মতে রাজনৈতিক দলগুলোকে দেয়া প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতির বাস্তবায়নে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। তারা সব সময় আলাপ আলোচনাকে গুরুত্ব দিয়েছেন রাজনৈতিক দলগুলোর সাথে, এখনো দিচ্ছেন, কিন্তু তার প্রতিফলন আমরা আসলে কার্যক্ষেত্রে দেখছি না। আমরা মনে করি এই বিষয়টা তাদের আরেকটু গভীরভাবে বিবেচনা করার দরকার। নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা জানান বিএনপির এই নেতা। নির্বাচনের রোডম্যাপ যদি এখন থেকে ঘোষণা করে, তার ফলাফল হবে জাতির মধ্যে এই বিষয়ে যে একটি অনিশ্চয়তা আছে সেটা কেটে যাবে। স্পেসিফিক রোডম্যাপ চাইব, যেটা তিনি জাতির সামনে প্রদান করবেন, যে ডিসেম্বরের মধ্যে, ডিসেম্বরেই অথবা ডিসেম্বরের আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য অফিসিয়ালি তিনি নির্বাচন কমিশনকে ইনস্ট্রাকশন দেবেন। বিএনপি রাজপথের আন্দোলনের চেয়ে আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকট নিরসনে সর্বোচ্চ চেষ্টা করছে বলেও দাবি করেন সালাউদ্দিন আহমদ। আমরা আগে ওনার সাথে কথা বলবো, ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। কাল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে বৈঠক করবেন তিনি। বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর ঢাকার সঙ্গে স্থবির দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করে তা এগিয়ে নিতে মনোযোগ দিচ্ছে পাকিস্তান। দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সহ সহযোগিতার নানা ক্ষেত্রে একটি ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক চায় বাংলাদেশ। এরই অংশ হিসেবে প্রায় 15 বছর পর আগামী বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবের বৈঠক। ওই বৈঠকে অংশ নিতে কাল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। গাইবান্ধার 2 আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারোয়ার কবিরকে দিনাজপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত 9টার দিকে দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকার বড়বোনের বাসা দিবা গার্ডেনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। দিনাজপুর পুলিশ সুপার মারুফাত হুসাইন মারুফ গ্রেফতারের সংবাদ নিশ্চিত করে বলেন, গেল 5 অগস্ট পরবর্তী সময়ে এই সংসদ সদস্যের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় হত্যা মামলা সহ 2টি মামলা দায়ের করা হয়। আওয়ামী লীগ নিয়ে দ্রুত সিদ্ধান্তে আসার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এই দাবি জানান। পোস্টে তিনি বলেন, যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের সতর্ক করা হচ্ছে অতি শিগগিরই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসার জন্য। কেউ কম্প্রোমাইজের রাজনীতি করলে তিনি এর বিপরীতে শিষ্টাচার বহির্ভূত আচরণের কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, যেদিন থেকে তাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতি বিরোধিতাকে শিষ্টাচারভূত বলা হয়েছে, সেই থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। শিক্ষার্থীদের বহিষ্কারের প্রতিবাদে উত্তাল খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট। তালা ভেঙে হলে প্রবেশ করেছে শিক্ষার্থীরা। এর আগে ছাত্রদের বিরুদ্ধে মামলার ইন্ধন বহিষ্কার সহ নানা অভিযোগে উপাচার্য ডক্টর মোহাম্মদ মাসুদের অপসারণ চেয়ে এক দফা দাবি জানায় তারা। এদিকে কুয়েটে শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে শামীম হোসেনের রিপোর্ট। টানা 3 দিন 3 রাত খোলা আকাশের নিচে অবস্থান কর্মসূচি পালনের পর হলের তালা ভেঙে প্রবেশ করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে মঙ্গলবার দুপুর 2:15টায় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশে 6 হলের তালা ভেঙে ভেতরে ঢোকার ঘোষণা দেয় আন্দোলনকারীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি না নিয়েই জোর করে তালা ভেঙে হলে প্রবেশ করে তারা।
এদিকে শিক্ষার্থীরা এক প্রেস ব্রিফিংয়ে এক দফা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন। ছাত্রদের বিরুদ্ধে মামলার ইন্ধন, শিক্ষার্থীদের বহিষ্কার সহ নানা অভিযোগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারণ চেয়ে এক দফা দাবি ঘোষণা করে। যেহেতু ভিসি নেট পানি অফ করে শিক্ষার্থীদের হল থেকে বের করে দিয়েছে, যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার ইন্ধন দিয়েছে, যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদেরকে বহিষ্কার করেছে, সেহেতু আমরা 6 দফা থেকে 1 দফা ঘোষণা করছি। এই ভিসিকে অপসারণ আমাদের একমাত্র দাবি। আর শিক্ষার্থীদের হলের তালা ভেঙে প্রবেশের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভিসি জানান এটা বেআইনি হয়েছে, আর তার বিরুদ্ধে করা সব অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেন। এখন ধরেন আমি প্রথম থেকে এই আন্দোলনের প্রথম থেকে ছাত্রদেরকে কোনো কিছুতে ফোর্স অ্যাপ্লাই করি না, আমি জোর করি না কোনো কিছুতে। যেহেতু জোর করি না, এখন যদি ওরা ওইটা করে এটা কাজটা বেআইনি হবে। শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করার জন্য আসলে কি এমন কোনো ঘটনা ঘটেছে? না, সম্পূর্ণ ভুল তথ্য। এদিকে কুয়েটে হামলার শিকার শিক্ষার্থীদের বহিষ্কারের প্রতিবাদ এবং তাদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ করেছে ঢাবি শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালন করে তারা। এ সময় কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবি করা হয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে কুয়েট শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি ও কুয়েট ভিসির পদত্যাগ সহ 5 দফা দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দেয় ঢাবি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আগামী 24 ঘন্টার মধ্যে শিক্ষার্থীদের নামে মামলা এবং বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। দাবি 3, কুয়েটের ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদকে আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে উপযুক্ত দাবিগুলো মেনে না নেওয়া হলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ রাজপথে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ভিসি চত্বরের দিকে যায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ রাত।